স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH নাগপাশ বোঝেন? নাগপাশ বা অক্টোপাসের প্যাঁচ বোঝেন তো? আজকে সেটা নিয়ে জবাব চায় বাংলা শুরু করবো। নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ। আপনারা দেখছেন জবাব চায় বাংলা। রাত 8টা মানে জবাব চায় বাংলা, রাত 8টা মানে ময়ূকের সাথে বাংলার সবচেয়ে বড় প্রাইম টাইম। যে নাগপাশের কথা বলছিলাম, এই নাগপাশ বা অক্টোপাসের প্যাঁচ, তৃণমূল কংগ্রেস এখন নাগপাশে জড়িয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন তাদের হাতে আর কিচ্ছু নেই। মা, মাটি, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নেই। তাদের বিশ্বাস, তাদের আস্থা মমতা বন্দ্যোপাধ্যায় হারিয়ে ফেলেছেন। সে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এখন নিজের 1% লড়াইটাও লড়ার জন্য মিথ্যে, গুজব এবং লোক খ্যাপানো, এই তিনটাকে স্লোগান করেছেন। জিততে চাই, মিথ্যে তাই। জিততে চাই, মিথ্যে তাই তৃণমূল কংগ্রেসের বোধহয় এখন নতুন স্লোগান। তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে মিথ্যে কথা বলা ছাড়া, মিথ্যে কথা, মিথ্যাচার, ঢপ মারা, এই সমস্ত কিছু করা ছাড়া তৃণমূল কংগ্রেসের কাছে আর কোনো অপশন পড়ে নেই। মানে আমি সিরিয়াসলি বলছি, বিজেপির নেতারা, বিপ্লব দেবরা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক টাইম ওভার, মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার যেতেই হবে, মানে আর কোনো অপশন নেই। আমি রাজনীতির কথায় যাচ্ছি না, আমি একদম পাটিগণিতের কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ঢাল তলোয়ার কিচ্ছু আর নেই, এটা ধরে ধরে আপনাদের বুঝিয়ে দেবো। আপনারা যখন বাসে, ট্রামে ছিলেন, আপনারা হয়তো রান্না করছিলেন, আপনারা হয়তো ছেলেমেয়ে স্কুলে যখন গেছিলেন, অফিস থেকে যখন ফিরছিলেন, অনেকগুলো বড় বড় জিনিস আজ বাংলায় ঘটে গেছে। আপনাদের কাছে হয়তো ঠিক সময় আপডেট এসে পৌঁছায়নি। রাত 8টায় সেই আপডেটগুলো দিয়ে পরপর আপডেট এবং পরপর এটা বলা, এটা বোঝানো যে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য শিরা সংক্রান্ত এই মুহূর্তে তার অ্যাডমিনিস্ট্রেশন, তার হাতে আর নেই। তার প্রশাসকরা তাদেরকে একের পর এক সমন, একের পর এক শোকজ, এই সমস্ত কিছুর সম্মুখীন হতে হচ্ছে। কেন? শুরুটা করব একদম প্রথম ব্রেকিং নিউজ নিয়ে। জবাব চায় বাংলাতে প্রথম ব্রেকিং নিউজ দেখে নিই এই মুহূর্তে। ডিএ মামলায় চিফ সেক্রেটারি, মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হলো। নোটিশ দেওয়া হলো কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর আইনজীবীর তরফ থেকে। 25% ডিএ শীঘ্রই দেওয়ার কথা বলা হয়েছিল আদালতে, তা এখনো পালন হয়নি। সে কারণেই আদালত অবমাননার নোটিশ। ডিএ মামলায় চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারিকে এবার আদালত অবমাননার নোটিশ পাঠানো হলো। যদি প্রমাণ হয় আদালত অবমাননা করেছে রাজ্য সরকার, বড় চাপে পড়তে পারে আমলারা, রাজ্য সরকার বড় চাপে পড়তে পারে। আমাদের সাথে ফিরদৌস শামীম আইনজীবী থাকবেন। ফিরদৌস শামীমের কাছে আমরা যাব। আমাদের সাথে ডিএ আন্দোলনকারী অনিরুদ্ধ ভট্টাচার্যও রয়েছেন, আমি তার কাছেও যাব। কিন্তু তার আগে আমি আপনাদের বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় তার আমলাদের দিয়ে ভেবেছিলেন এবারের ভোটটা উতরে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না এবার আমলারাও মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে পারবেন না। এবারের ভোটটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করবার জন্য নির্বাচন কমিশন জান প্রাণ দিয়ে লড়ছে। এবং সবচেয়ে সাংঘাতিক বিষয়টা হলো মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, তাকেও তলব করা হয়েছে। অবশ্যই এগুলো টেনশনের কারণ হচ্ছে এবং সে কারণে মিথ্যাচার ছাড়া, মানে এগুলো থেকে চোখ ঘুরিয়ে দেওয়া ছাড়া আর কোনো অপশন থাকছে না। তৃণমূল কংগ্রেসের কাছে যে কারণে মিথ্যাচারটা অবশ্যম্ভাবী হয়ে পড়ছে, আপনি হলে এর থেকে বেশি মিথ্যাচার করতেন।
মানে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার আস্থাভাজন আমাদের রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, তিনিও এখন এই মুহূর্তে দিল্লি যাবেন। তাকে শোকজ করা হয়েছে, তাকে সমন পাঠানো হয়েছে। সে ব্রেকিংটাও একবার দেখে নেব। আজ শুক্রবার বিকেল 3টের মধ্যে দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে হাজির হয়ে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে কমিশনের একের পর এক নির্দেশ অমান্য করার ব্যাখ্যা দিতে বলা হয়েছে। মুখ্য সচিবকে দিল্লিতে তলব করেছেন নির্বাচন কমিশন। গত আগস্টে ভুতুড়ে ভোটারের নাম ভোটার তালিকায় তোলা নিয়ে বারুইপুর পূর্ব এবং ময়নার ইআরও এবং এসইআরওকে সাসপেন্ড ও থানায় এফআইআর করার জন্য নির্বাচন কমিশনের নির্দেশ কার্যকর করে রাজ্য সরকারের অনীহা নিয়ে এই সমন। জাতীয় নির্বাচন কমিশনের তরফে ফোন করে ডেকে পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে, এমনটাই সূত্রের খবর। আমি অনিরুদ্ধ ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অনিরুদ্ধবাবু, এখন অব্দি আপনারা ডিএটা পাননি, তার মানে এই আদালত অবমাননার বিষয়টা আসছে কেন? আদালত অবমাননার বিষয়টা আসছে এই জায়গা থেকে যে প্রথম কথা, গত বছর মে মাসে মহামান্য সুপ্রিম কোর্ট একটি অর্ডার দিয়েছিলেন যে 50% বকেয়া 2009 সালের রোপা বাবদ যে বকেয়া, সেই বকেয়া 2008 সাল থেকে মানে 16 বছর আগেকার সেই বকেয়া 50% মিটিয়ে দিতে হবে। তখন রাজ্য সরকারের আইনজীবীরা সেখানে বলেন যে ওই টাকা দিতে নাকি রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে। তখন মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিরা তারা বলেন 25% দিন, আপনারা তো কোনো টাকাই দিচ্ছেন না। তখন রাজ্য সেটা মেনে নেয় এবং তারপরে এমনই নির্লজ্জ রাজ্য সরকার যে সেখানে তাদের আইনজীবীরা বলে যে আমরা টাকা এখন দিতে পারছি না, টাকাটা কোর্টে জমা রাখছি, যদি কোনো ফাইনাল নির্দেশ হয় তখনই এই টাকাটা আমরা দেব। অর্থাৎ রাজ্য সরকার তার কর্মচারীদেরই বিশ্বাস করেন যে 25% টাকা যদি দিয়ে দেয় তাহলে নাকি কর্মচারীরা কোর্টের অর্ডার হলে আর সেই টাকা ফেরত দেবে না। তো এই হচ্ছে মানে যে টাকা আত্মসাৎ করে সে তো ভাববে অন্যদেরও সে চোর ভাববে, এটা তো বাস্তব। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তো আমাদের চোর ডাকাত, ডাকাতের সর্দার এসব বলেছিলেন। তো তারপরে সেই নির্দেশ রাজ্য সরকার মানেনি যথারীতি এবং তারপরে সেই মামলা চলতে থাকে এবং সেই মামলাতে আপনারা জানেন যে গত 5 ফেব্রুয়ারি মহামান্য সুপ্রিম কোর্ট রায় দেন যে এই যে 25% বকেয়া তারা আগেই দিতে বলেছিলেন সেটা নিয়ে তখনই কন্টেম্প্ট হয়েছিল মামলা। তো যাই হোক, সেটা একসাথে কন্টেম্প্ট এবং মূল মামলা সুপ্রিম কোর্ট শোনেন এবং তারা রায় দেন যে এই যে বকেয়া 25% এটা ইমিডিয়েট মানে অবিলম্বে এটাকে মিটিয়ে দিতে হবে। এটার জন্যে কোনো দেরি করা রাজ্য সরকারের চলবে না এবং বাকি 75% 31শে মার্চের মধ্যে কমপ্লিট করতে হবে। তার জন্য তারা কমিটি তৈরি করে দেন এবং কমিটি যে কাজ করবে রাজ্য সরকার সেটা সেই ব্যাপারে কোনো উদ্যোগ নেননি। মুখ্যমন্ত্রী সেই দিন বলেছিলেন যে তিনি নাকি রিপোর্ট দেখেননি, অর্থাৎ তিনি আদালতের রায়টি দেখেননি, মহামান্য সুপ্রিম কোর্ট আদালতের রায় দেখেননি, কিন্তু উনি তো থট রিডিং জানেন, ওনার এই সমস্ত অলৌকিক ক্ষমতা আছে। উনি না দেখেই বলে দিয়েছেন যে ওখানে নাকি 15ই মে, মানে উনি বলছেন মে অনেক দেরি আছে, মে মাস অবধি সময় দেওয়া হয়েছে, আর ওই সুপ্রিম কোর্টে তো আমাদের কমিটিতে আমাদের কোনো লোক নেই, এই সমস্ত অবান্তর কথা উনি সেদিন বলেছিলেন। তারপরে যখন রায়টার মর্মার্থ উনি বুঝতে পেরেছেন যে 15ই এপ্রিলের মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে এবং সেখানে মহামান্য সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ কাজ করেছেন, সেটা হচ্ছে যে কন্ট্রোলার আর অডিটর জেনারেল সিএজির স্বয়ং সিএজি বা তার কোনো প্রতিনিধিকে ওই কমিটিতে রাখতে বলেছেন। এটা কেন বলেছেন? এই যে বলছি যে 16 বছর আগেকার টাকা রাজ্য সরকার 14-15 বছর আগেই এই টাকা পেয়ে গেছে। ফিনান্স কমিশন মারফত রাজ্য সরকারি কর্মচারীদের 3.5 লক্ষ পদের জন্য মহার্ঘ ভাতা, বেতন এবং অফিস খরচের টাকা পেয়ে গেছে। 2010 সালেই আমি একটা আরটিআই করেছিলাম ফিনান্স ডিপার্টমেন্টে পশ্চিমবঙ্গ সরকারের যে মহার্ঘ ভাতা বাবদ কত টাকা কেন্দ্রীয় সরকার দিয়েছে,
সেখানে আরটিআই এর জবাব দিয়ে তারা বলেছিল যে শুধু মহার্ঘ ভাতা বাবদ কোনো টাকা কেন্দ্র মানে সরকার এখন দেয়। অবধি একটা রাজ্য সরকার আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করে চলেছে, মানে এখন অবধি এই টাকাটা 10,000 11,000 কোটি টাকা কেন রিলিজ করা হচ্ছে না আমি জানি না। আমাদের সাথে আইনজীবী ফিরদৌস শামীমও রয়েছেন। ফিরদৌসবাবু, খুব খুব চাপের বিষয়। একদিকে ডিএ আন্দোলনকারী তারা নিজেদের যে বকেয়া ডিএর টাকা সেটা পাচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মুখ্য সচিব তাকে দিল্লিতে সমন করা হচ্ছে অন্য একটি কেসে, নির্বাচন কমিশন সমন করছে। আবার আপনারা কোর্টের নোটিশ পাঠাচ্ছেন মুখ্য সচিব এবং অর্থ সচিবকে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন নাগপাশে জড়িয়ে পড়ছেন তো। দেখুন, এই যে রায় 5ই ফেব্রুয়ারি রায় অত্যন্ত পরিষ্কার, এবং সেই প্রায় একদম নির্দিষ্টভাবে আপনি যদি কনক্লুশন পোর্শনে চলে যান সেখানে পরিষ্কারভাবে বলা আছে প্যারা 59.4-এ 16 মে 2025-এ যে 25% এরিয়ার ডিএ রিলিজ করতে বলেছিল, যে এরিয়ার ডিএ রিলিজ না করতে চেয়ে তারা একটা 6 মাস সময় চেয়ে একটা অ্যাপ্লিকেশন করেছিল। আমরা সেই নির্দেশ না মানার জন্য কন্টেম্প্ট করেছিলাম। সেই সমস্ত কিছু মাথায় রেখেই এই রায়টি হয়েছে যে নির্দিষ্টভাবে সেই 16ই মে 2025-এর নির্দেশ যেটি ছিল সেটি ইমিডিয়েট ইফেক্টে 25% এরিয়া ডিএ দিতে হবে। অর্থাৎ ইমিডিয়েটলি মানে কি, তৎক্ষণাৎ। অর্থাৎ সেই 5ই ফেব্রুয়ারি 2026-এই এই যে 25% এরিয়া ডিএ মিটিয়ে দেওয়া উচিত ছিল। তার কারণ হচ্ছে এই যে 16ই মে থেকে তারা যে 6 মাস চেয়েছিল তার থেকে বেশি দিন পেরিয়ে গেছে, অথচ তারা কিন্তু এই 25% এরিয়া ডিএ দিল না। আমরা সেই জন্য আজকে যেদিন অর্ডার হয় সেদিনই এই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে অর্থাৎ মলয় মুখোপাধ্যায়রা তারা কিন্তু সেদিনই অর্ডারটা কমিউনিকেট করে দিয়েছিল। দেখতে পাচ্ছেন আজকে যেহেতু 1 সপ্তাহ আবার পেরিয়ে গেছে, আজকে কন্টেম্প নোটিশ ধরিয়েছি। খুব পরিষ্কার যে এই নির্দেশ ইমিডিয়েট ইফেক্টে তোমাকে কার্যকর করতে হবে, 25% এরিয়া দিয়ে ইমিডিয়েট দিতে হবে। তারপরে যে আদালত যে 4 সদস্যের কমিটি তৈরি করে দিয়েছে তারা ডিটারমিন করবেন সর্বমোট কত টাকা ডিএ দিতে হবে এবং কতগুলো ইনস্টলমেন্টে বাকি 75% মিটিয়ে দেবেন। ফলে সেই ইনস্টলমেন্টটা ডিটারমিন করবেন সেই কমিটি, কিন্তু ইমিডিয়েট ইফেক্টে 25% এরিয়া দিয়ে সেটা কে মেটাবে? সেটাই রাজ্য সরকারকে মেটাতে হবে। এবং সেই রাজ্য সরকার মেটানোর বদলে এখন নাটক মঞ্চস্থ করছেন। তিনি প্রথম দিন বললেন আমি অর্ডার পাইনি, অথচ 5ই ফেব্রুয়ারি অর্ডার কমিউনিকেটেড হয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই যখন রায়টি হয় তখন আপনার পক্ষের আইনজীবী ছিলেন না, এর জন্য কমিউনিকেট করার কি প্রয়োজন হয়? কিন্তু তারপরেও আমরা কমিউনিকেট করেছি। দেখুন, আসলে যখন এই দুরাত্মার ছলের অভাব হয় না, উনি এখন ছল চাতুরি করতে চাইছেন, কিন্তু এই নির্দেশের ক্ষেত্রে পারবেন না। তার কারণ এই নির্দেশ একেবারে টাইম স্পেসিফিক। উনি বলে বেড়াচ্ছেন অনেক জায়গায়, আপনারাই দেখাচ্ছেন যে পুনর্বিবেচনার জন্য আবেদন। আরে পুনর্বিবেচনার আবেদন গৃহীত হয়েছে, স্টে হয়েছে এই নির্দেশ যখন বহাল এবং বলবৎ রয়েছে। ফলে এই নির্দেশ যখন বহাল এবং বলবৎ রয়েছে, ফলে এই নির্দেশ আপনি মানতে বাধ্য। যদি না মানেন তাহলে আদালত অবমাননার প্রসিডিং ইনিশিয়েট হবে মুখ্য সচিব এবং অর্থ সচিব যারা পার্টি টু দ্য প্রসিডিং তাদের এগেনস্টে। ফলে তারা কিন্তু লায়াবল থাকবেন এই আদালতের রায় অবমাননা করার জন্য, এবং সেটা একেবারে তাদের জন্য খুব একটা শুভ হবে না। সেটা তাদের জন্য অত্যন্ত স্ট্রিনজেন্ট একটি অ্যাকশন তাদের জন্য আদালত নিতে বাধ্য থাকবে যদি তারা না মানেন। ঠিক ঠিক। আমি এর পরের অংশে আমি যেটা নিয়ে শুরু করেছিলাম, নন্দিনী চক্রবর্তী, মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে সমন করা হয়েছে। বিমল শঙ্কর নন্দ আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি মুখপাত্র। মুখ্য সচিবকে দিল্লিতে তলব করা হয়েছে, তার একটাই কারণ যে এই গড়মিলগুলো যেগুলো হচ্ছে সেগুলো নিয়ে ইলেকশন কমিশন জানতে চাইছে। আমরা ভেতরের যা খবর পাচ্ছি, ম্যাসিভ গড়মিল কিন্তু রাজ্য সরকারি কর্মীদের দিয়ে করিয়ে নেওয়া হচ্ছে বলে বারবার অভিযোগ উঠছে। এসআইআর পদ্ধতিটাকে কোনো না কোনোভাবে ট্যাম্পার করার একটা চেষ্টা হচ্ছে, এবং এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ হচ্ছে। বিমলদা, চাপ বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব যে আইএস বিউরোক্রেসির যে গোষ্ঠীটা, সেটাও এখন আর হেল্প করার মতন জায়গায় নেই মনে হচ্ছে। না, তোমাকে একটা আগের ইস্যুতে কথা বলতে হয়, কারণ বিয়ে বাড়লে আমাদেরও তো লাভ এবং আমাদেরও তো কিছু ভাবনা আছে এটা নিয়ে। ঠিক। আমি এই প্রথম দেখলাম একটা সরকার নিজের বিরুদ্ধে লড়াই শুরু করে দিয়েছে। কেন জানো? সরকারি কর্মচারী তো পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য গভর্নমেন্ট। আমরা জানি সরকারের দুটি মূল যারা এক্সিকিউটিভ তার দুটো অঙ্গ থাকে, একটা হচ্ছে পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন, এই সমস্ত মন্ত্রীতন্ত্রী যারা নির্বাচিত হন, আর একটা পার্মানেন্ট ব্যুরোক্রেসি বা অ্যাডমিনিস্ট্রেশন, যেখানে ব্যুরোক্র্যাটস এবং তার সহযোগীরা থাকেন,
যারা সরকারের সমস্ত সিদ্ধান্তকে বাস্তবে রূপায়িত করেন, সব সরকার চায় এদের হাতে রাখতে, এদের খুশি রাখতে, কারণ সরকারের সাফল্য এদের উপর নির্ভর করে। এই সরকার তাদের বিরুদ্ধে চলে গেছে সুপ্রিম কোর্টে গিয়ে, যাতে ডিএ আটকানো যায়, নানা ফন্দি ফিকির করছে। এখান থেকে একটা বিষয় স্পষ্ট, এই সরকার তাদের সিদ্ধান্ত বাস্তবে রূপায়িত হবে কিনা, উন্নয়ন প্রকল্পে এই সরকারি কর্মচারীরা অংশগ্রহণ করবে কিনা, প্রাণ দিয়ে কাজ করবে কিনা, সে ব্যাপারে লিস্ট ইন্টারেস্টেড। এরা উন্নয়ন করে না বলেই তো এই সামান্য একটা বাইপাসের ওপরে একটা মেট্রো রেল জুড়ে যাবে পরপর 3-4 দিন, তাও পরপর নয়, মাঝে মাঝে ছুটির দিন যদি ওটাকে ট্রাফিক আটকানো যায়, জুড়ে গেলে একেবারে দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ কলকাতা থেকে একদম এয়ারপোর্ট অবধি গোটা যানবাহনের চিত্রটা বদলে যাবে। সেটাকে আটকাতে কোন সরকার কোর্টে যায় বলো তো? কানপুরে যখন একটা হয়েছিল, মেট্রো হয়েছিল, রেকর্ড সময়ে যা টাইম ধরা হয়েছিল তার হাফ টাইমে যোগী আদিত্যনাথ করে দেখিয়েছিল, আর এখানে দেরির বিশ্ব রেকর্ড করছে, এরপর আরও আটকাতে সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে। তো যে সরকার এরকম, সেই সরকারের যে সিদ্ধান্ত এরকম হবেই। আরেকটা কথা বলি, এই যে কেন মুখ্য সচিবকে বা বাকিদের দিল্লিতে রাখছে, কারণ সরকারের সিদ্ধান্তগুলোকে তারা বাস্তবে রূপায়িত করেন। এসআইআর করতে গিয়ে যখন এরা দেখলো এসআইআরটা আটকাতে পারছে না, তখন এই কর্মচারীদের একটা অংশকে নিয়ে, সব বিএলও নয় কিন্তু কিছু বিএলও, তাদের দিয়ে প্রচুর অন্যায় করানো হয়েছে। এই যে বারবার বলা হয়েছে মানুষের কষ্ট হচ্ছে ইত্যাদি ইত্যাদি, এটা কিন্তু চক্রান্ত করে মানুষকে রাস্তায় নামানো হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, যাতে মানুষ নির্বাচন কমিশনের ওপর রেগে যায়। এরা কি ভাবে মানুষ এদের মতোই মূর্খ? আরে যে মানুষকে মূর্খ ভাবে সে নিজেই একটা মূর্খ। এরা মূর্খরাই সরকারটা চালাচ্ছে, ফলে তারা মানুষকে এইটা ভাবছে যে মানুষ বোধ রেগে যাবে। বরং তুমি নিজে তোমার টিম পাঠাও, যে মানুষগুলো রাস্তায় দাঁড়িয়েছে, কষ্ট পাচ্ছে, তারা কিন্তু এই সরকারকেই অভিশাপ দিচ্ছে। দ্বিতীয় কথা, এই সরকারের ব্যুরোক্র্যাটদের এবারে আমি জানি না এরা সতর্ক হবে কিনা, কিন্তু সতর্ক হওয়ার সময় হয়েছে। একজন তো পুলিশ অফিসারের কথা শুনেছিলাম, তিনি তো এই সরকারের হয়ে হেন কাজ নেই যেটা করেননি। আজকে কোথায় তিনি, শোনা যাচ্ছে তিনি নাকি কেটে পড়েছেন দেশ থেকে। এখন তার বিরুদ্ধে যদি কোনো মামলা থাকে, আগামী দিনে তাকে তো ফিরিয়ে আনা হতেই পারে। ঠিক সেই রকম এই যে কথা বলি ব্যুরোক্র্যাটগুলো, এই ব্যুরোক্র্যাটগুলো যা যা করছে এই সরকারের অন্যায়ের জন্যে, আগামী দিনে জবাবদিহি এদের করতে হবে। কারণ এই অন্যায়ের জন্যে চিফ মিনিস্টার বা কোনো মন্ত্রীর কিন্তু সমস্যা হবে না। হ্যাঁ, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে সেটা অন্য ব্যাপার, কিন্তু কোর্টের সিদ্ধান্ত না মানার জন্য কিন্তু এখানে বিপদ হবে ব্যুরোক্র্যাটদের। আর সুপ্রিম কোর্ট ধরে ধরে বা এই নির্বাচন কমিশন তাদেরই বলবে তোমরা দায়ী, তোমরা কেন ইমপ্লিমেন্ট করনি। ফলে এই ব্যুরোক্র্যাটরাও যা যা করছে তাতে ওদের নিজেদের বিপদ হচ্ছে। আমি জানি না কেন এই কাজগুলো করছে, কিন্তু এই পশ্চিমবাংলা বহু ব্যুরোক্র্যাট দেখেছে। আমি একজনের কথা বলেই শেষ করব, সদ্য প্রয়াত দীপক ঘোষ। মেদিনীপুরের যখন জেলা শাসক ছিলেন, সেই সময় সিদ্ধার্থ শঙ্কর রায়ের সরকার তাকে বলেছিল যাতে বাসের মাথায় কেউ না চড়ে, এইটা সিদ্ধান্ত নিন। তিনি আটকে দিয়েছিলেন। সরকারের লক্ষ্য ছিল কংগ্রেসের যাতে জয়প্রকাশ নারায়ণের মিটিংয়ে লোক কম যায়। তারপরে যখন কলকাতায় কংগ্রেসের মিটিং হয়, তিনি সেদিনও কিন্তু বাসের মাথায় চড়ে আসতে দেননি। এখান থেকে বারবার ফোন গেছিল যে আপনি কেন আটকাচ্ছেন, বলো আপনার তো অর্ডার, কেন আটকাবো না। দীপক ঘোষের মতো আমলাদের কিন্তু প্রয়োজন আছে অনেক। এই দীপক ঘোষ এখন পৃথিবীতে নেই, কিন্তু এই আমলারা বোঝেন না যে পশ্চিমবঙ্গের বা গোটা ভারতবর্ষের যে নকরশাহী আমলাতন্ত্র, তার একটা বিশাল ঐতিহ্য রয়েছে। সেগুলোকে এরা কেন ধুলোয় মেশাচ্ছে, দায় কিন্তু এদেরও নিতে হবে আগামী দিনে। ঠিক, এবং তার পাশাপাশি দায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলা শাসকদেরও নিতে হবে। এটা একদম স্পষ্ট করে দিচ্ছে ইলেকশন কমিশন। আমি আরেকটা ব্রেকিং নিউজ নেব, 3 নম্বর ব্রেকিং নিউজ, যেটাতে একদম স্পষ্ট হয়ে যাচ্ছে যে নির্বাচন কমিশনকেও এই দায়টা নিতে হবে। রাজ্যের সব জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তাদেরকে সতর্ক করা হলো। সতর্ক করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। অকারণে অপ্রাসঙ্গিক তথ্য আপলোড করবেন না, অভিযোগ নিষ্পত্তির জন্য নির্দিষ্ট নথির বাইরে কোনো নথি নেবেন না। সেদিক থেকে আপনাদের সতর্ক থাকতে হবে যাতে কোনো অবৈধ ভোটার লিস্টের মধ্যে ঢুকে পড়তে না পারে, যাতে ভোটার তালিকায় অনৈতিকভাবে কোনো নাম ঢুকতে না পারে, খেয়াল রাখতে বলা হলো প্রত্যেক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলা শাসককে। মানস ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন, নীলাদ্রিদা রয়েছেন। মানসবাবু, মানে জেলা শাসকরাও এখন দায় এড়িয়ে যেতে পারে না, যেহেতু বিএলওর কাজ, এটা তো এইআরওর কাজ, এটা চলবে না। এবারের লিস্টটায় যদি একটাও ভুল বেরোয়
কোন জায়গা থেকে বেরোচ্ছে সেইটার দায় নির্দিষ্টভাবে হায়ারকি ওয়াইজ নিতে হবে এবার। মানে 100% ফ্ললেস একটা লিস্ট তৈরি করতে চায় নির্বাচন কমিশন। দেখো, একটা সরকারি কাজ তখনই সফল হয় যখন সরকার, যেটা বিমলদা বলছিলেন, নির্বাচিত সরকার এবং সংবিধানগতভাবে যারা নির্বাচিত সংগঠন আছে তাদের দুজনের মেলামেশাটা বা তাদের দুজনের বোঝাপড়াটা ঠিক থাকে। একসঙ্গে 12টা জায়গায় ভারতবর্ষের এসআইআর চলছে, কিন্তু যত গণ্ডগোল পশ্চিমবঙ্গে, তার কারণ পশ্চিমবঙ্গে সরকার এবং তার যে কাঠামো এবং সরকারি কর্মচারী বা নির্বাচন কমিশন যেটা সংবিধানগতভাবে স্বীকৃত, তার সঙ্গে সরকারের যে বোঝাপড়া থাকা উচিত ছিল সেটা বিন্দুমাত্র নেই। অন্যান্য জায়গায় এসআইআর নিয়ে গণ্ডগোল কেন হচ্ছে না? আমি ইউপি এবং আরেকটা জায়গা দেখছিলাম, ধরো একটা জায়গাতে বিএলও খুব চাপে আছে, সেটা যখনই নির্বাচন কমিশন জানিয়েছে রাজ্য সরকারকে, সঙ্গে সঙ্গে সেখানে সেকেন্ড বিএলও অ্যাপয়েন্ট করা হয়েছে যাতে সেখানে জনগণের দুর্ভোগ কমে। পশ্চিমবঙ্গে গত কয়েক মাসে আমরা কি একটাও এরকম আলোচনা দেখেছি যেখানে সরকার এগিয়ে এসে নির্বাচন কমিশনকে বলছে যে এসআইআরটা নিশ্চিন্তে হোক, আমি আপনার পাশে আছি, আপনাকে সবভাবে সহযোগিতা করব। এবার এর জন্য ফাঁসবে কারা? একদম ঠিক বলেছে বিমলদা, কোনো নেতা মন্ত্রী ফাঁসবে না, ফাঁসবে ব্যুরোক্র্যাটরা, ফাঁসবে সরকারি কর্মচারীরা, ফাঁসবে ডিএমরা। তার কারণ হচ্ছে সরকার মানে তো কোনো ব্যক্তি নয়, একটা পুরো সংগঠন, সরকারি কর্মচারীরাও সরকার। সেক্ষেত্রে তারা তাদের দায়বদ্ধতা এড়িয়ে যাবে, কারণ যখন কেউ মনে করে যে আমি সরকার একা আর বাকি যারা আছে ব্যুরোক্র্যাট বা তার নিচের লেভেলের বা আমরাও যারা সরকারি কর্মচারী তারা কেউ নয়, তখন কিন্তু গণ্ডগোলটা দেখা দেয়। তার মানে নির্বাচন কমিশনের সঙ্গে যদি রাজ্য সরকার দুটোই সাংবিধানিক কাঠামো সামান্যতম বোঝাপড়া থাকতো, তাহলে বাকি 12টা রাজ্যের যেরকম নিশ্চিন্তে এসআইআর হচ্ছে, পশ্চিমবঙ্গেও কোনো মানুষের কোনো দুর্ভোগ হতো না। আমাদের ব্যর্থতা বা বাঙালি হিসাবে লজ্জা বলতে পারো যে সেই জায়গাটাতে আমরা পৌঁছতে দিইনি, বা নির্বাচন কমিশনের পাশে গিয়ে বলিনি যে হ্যাঁ আপনি নিশ্চিন্তে এসআইআর করুন, আমি আপনার পাশে আছি। এর ফলের দুর্ভোগটা কিন্তু সাধারণ মানুষকেই পোহাতে হচ্ছে। সেটা কাটবে, আর না কাটলে আমাদের ডিএম বা প্রশাসনিক যারা কর্মকর্তা আছে তারা জবাবদিহি করবেন, আগামী দিনে করতেই হবে, বাধ্যতামূলক। লাইন অ্যাড করবো। হ্যাঁ বিমলদা। ফ্রান্সে একজন রাজা ছিলেন, চতুর্দশ লুই, বুর্ব বংশের রাজা, বলতেন আই এম দ্য স্টেট। এই রাজ্য যিনি চালান বা যারা চালান তারা মনে করে আই এম দ্য গভর্নমেন্ট, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের স্বাভাবিক কথা, আই এম দ্য গভর্নমেন্ট বলে একজন ব্যক্তি বোঝায় না, অনেকে থাকে তার মধ্যে। এবং সেখানে কেউ যদি আই এম দ্য গভর্নমেন্ট বলে ভেবে থাকে, 1, 2, 5, 10, 15 বছর ধোক শেষ হবে, সে এই সময়টা এসে গেছে এদের শেষ হওয়ার। আই এম দ্য গভর্নমেন্ট বলে কেউ সরকার চালাতে পারে না, তাকে প্রশাসনের সাহায্য নিতে হয়, সরকারি কর্মচারীদের সাহায্য নিতে হয়, সাধারণ মানুষের সাহায্য নিতে হয়। এই সরকারটা গণতান্ত্রিক নয়, আই এম দ্য গভর্নমেন্ট বলে মনে করে, এদের পতন অনিবার্য। কিন্তু এই কথাগুলোই আসলে বিমলদা জানেন তো, এই কথাগুলোই আসলে বেশি করে বলা হয়ে যাচ্ছে, রিপাবলিক দেখাচ্ছে বলে, ফিরদৌস শামীমরা কন্টেম্প নোটিশ পাঠাচ্ছেন বলে, আপনারা গর্জে উঠছেন বলে, মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার ছাড়া, মা মাটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় সিম্বল ছিল। এখন মিথ্যাচার 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 বা মিথ্যাচার, লোক খেপানো এবং ঢপ মারা, কাঁচা ঢপ মারা, এটা একটা তৃণমূল কংগ্রেস দলের ট্যাগলাইন হয়ে যাচ্ছে। পুরুলিয়াতে একজন পরিযায়ী শ্রমিক পুনেতে কাজ করছিল, সে পুরুলিয়ার নিবাসী, তাকে পিটিয়ে মারা হয়েছে, খুন হয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় টুইটার হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় কী লিখেছিলেন ঠিক একবার সেই গ্রাফিক্যাল যে অংশটা সেটা আমি দেখাবো। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিচ্ছেন পুরুলিয়ার একজন বাঙালি, তাকে বাঙালি বলে পিটিয়ে মারা হয়েছে, ভয়ঙ্কর অভিযোগ। সুখেন মাহাতোকে হত্যা করা হয়েছে, হত্যাকাণ্ডে স্তম্ভিত নাকি মমতা বন্দ্যোপাধ্যায়, নৃশংস হত্যাকাণ্ডে ক্ষুব্ধ এবং শোকাহত। এটি নিছক অপরাধ নয়, ঘৃণ্য অপরাধ। সব বুঝলাম, ভাষা পরিচয়ের কারণে এক যুবককে হত্যা, মারাত্মক মিথ্যা কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। কেন? এরপরে বলবো, দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি। এবার এই সুখেন মাহাতো, ভালো করে শুনুন, পুরুলিয়ার এই সুখেন মাহাতো, পুনেতে যাকে পিটিয়ে মারা হয়েছে, অনেকে গণপিটুনি দিয়েছে বলে বলা হয়েছে, পুনে পুলিশ সিসিটিভি বের করে দিয়েছে। সিসিটিভিতে দেখা যাচ্ছে, ভালো করে দেখুন, আমরা প্রথম থেকে বলছিলাম
রিপাবলিকে একমাত্র এই পর্দা ফাঁস করেছিল, ফ্যাক্ট চেক করেছিল। আমাদের বাড়ির ছেলে তো, আমাদের খারাপ লাগে যে এক রাজ্য আরেক রাজ্যের মধ্যে এরকম ঝামেলা হবে কেন। সিসিটিভিতে দেখছেন দুজন বসে রয়েছে, আর এই সুখেন মাহাতো ছেলেটি পরিশ্রম করেছে রাত্রিবেলা, নিশ্চয়ই বিষণ্ণতা ছিল, হয়তো একটু মদ্যপান করেছিল, মন ভালো ছিল না হয়তো, বা হয়তো কিছুটা উগ্রভাবে কথা বলেছে, বচসায় জড়িয়ে পড়ে। এবং দেখবেন যে দুজন বসে আছে সে ধাক্কা মারে, তারপর সিসিটিভির থেকে এই তিনজন সরে যায়। পরের ঘটনাটা হলো দা জাতীয় একটি ধারালো অস্ত্র দিয়ে এদের মধ্যে থেকে একজন তাকে কুপিয়ে মেরেছে। পুনে পুলিশ তদন্ত শুরু করেছে এই দুজনকে গ্রেপ্তার করার। পুনে পুলিশের তরফ থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে এখানে পৌঁছে গেছেন, গিয়ে পলিটিসাইজ করতে শুরু করে দিয়েছেন। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন যে আসল খবরগুলো থেকে দৃষ্টি আকর্ষণ না যাতে হয়, দৃষ্টি ঘোরানোর জন্য আমাকে পুরুলিয়া যেতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু পূর্ব মেদিনীপুর যেতে পারেননি, আনন্দপুরে যারা মারা গেছিল তারা পূর্ব মেদিনীপুর অনেক আগে যেতে পারেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে পরিবারের সদস্যদের কিভাবে লোক খেপালেন দেখুন। বিশেষ করে গত 6 মাস 8 মাসে যে প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, যে প্যাটার্ন আমরা লক্ষ্য করছি, সেটা ভয়ঙ্কর। এই মৃত্যু কেন হয়েছে আমি এখনো বলতে পারবো না, তার কারণ আমি আবার বলছি এটা তদন্ত সাপেক্ষ। তদন্তে আমি নিশ্চিত যে কি কারণে হয়েছে উঠে আসবে, কিন্তু প্রত্যেকটা খুন, রাহাজানি, ধর্ষণ, গুন্ডামি, বাংলা বিদ্বেষী মানসিকতা, মনোভাব, আচরণ, দৃষ্টিভঙ্গি, এতে একের পর এক খালি বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন না যে কি কারণে মারা গেছে, তাহলে এলেন কেন? তিনি বলছেন তদন্ত সাপেক্ষ, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন তিনি এখনো হয়তো 100% মিথ্যা কথাটা বলেন না, 99.9% বলেন হয়তো। পুনে পুলিশ তারা নির্দিষ্টভাবে কাল রাতে প্রেস কনফারেন্স করেছে, কোনো মিনমিনে মিডিয়া এটা দেখাচ্ছে না। কেন জানেন? তাদেরকে বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে, এবং কিছুদিন পরে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সাথে রাস্তাঘাটে, চায়ের থেকে নবান্নতে, হাঁটতে হাঁটতে, হাসতে হাসতে, মুড়ি খেতে খেতে সাক্ষাৎকারের নামে অনেক বড় বড় কথা বলবেন, আসলে আইওয়াশ করার জন্য আসল ঘটনা থেকে। পুনে পুলিশের এই প্রেস কনফারেন্স একদম স্পষ্ট করে দিল যে ছেলেটি মদ্যপ অবস্থায় বচসায় জড়িয়ে যাওয়ার জন্য মার খায়, পিটিয়ে মারা হয় তাকে, এবং এতে গণপিটুনির কোনো অ্যাঙ্গেল নেই, বাংলা বলার জন্য তাকে মারার কোনো বিষয় নেই। তারা হিন্দিতে কথা বলছিল। পুনে পুলিশের বক্তব্য শুনুন। 10 तारीख को शिक्रापुर पुलिस स्टेशन की हद्दी में सुबह 10 बजे के आसपास हमारे पास एक रिपोर्ट प्राप्त हुई कि एक बॉडी, उसके बारे में इंफॉर्मेशन मिलने के बाद हमारी शिक्रापुर पुलिस स्टेशन टीम ने इमीडिएटली उसमें मर्डर का केस दाखिल किया। 113/2026 उसका नाम सुकेन किरेन महतो है। वो जो उसका मूल जिला पुरुलिया वेस्ट बंगाल का रहने वाला है, 24 वर्ष का है, और यहाँ पे वो कोरेगांव यहाँ पे एक कंपनी में काम करता था, और यहीं पे कुछ और लोगों के साथ वो किराए पे रहता था। अभी तक का जो तपास हमारे सामने हुआ है, जिसमें ट्रांसफर हुआ है कि 2 लड़कों के साथ, कुछ 2 सस्पेक्ट जो हमें दिखते हैं, उनके साथ अचानक किसी बात पे उसकी वाचाबाची हुई है, कुछ तो बहस हुई है। ऐसा कुछ नहीं है कि किसी विशेष कम्युनिटी को टारगेट करके ये घटना की गई है, इस तरह का अभी तक हमारे तपास में। আমাদের সাথে এই মুহূর্তে স্থানীয় সাংসদ এবং বিজেপির নেতা জ্যোতির্ময় সিং মাহাতো রয়েছেন। জ্যোতির্ময়বাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আপনার এলাকায় গিয়ে আজকে ভয়ঙ্কর বড় বড় কথা বললেন, এবং এটাও বললেন যে জ্যোতির্ময় সিং মাহাতো কেন অমিত শাহর সাথে কথা বলছে না, যাতে এভাবে বাঙালিদের পেটানো না হয়। কি বলবেন? নমস্কার। নমস্কার। আমি প্রথমেই বলবো যে ঘটনা ঘটেছে অত্যন্ত বেদনাদায়ক এবং দুঃখজনক। এরকম ঘটনা যেখানেই ঘটুক না কেন আমি এটা নিন্দা জানাই, কিন্তু এটাকে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে রাজনীতি শুরু করেছেন, আরও জঘন্য থেকে জঘন্যতম ঘটনা তা। কারণ না এটা কোনো বাংলা কিংবা বাঙালি এসব কোনো বিষয় ছিল না, অথচ উনি একজন দায়িত্বশীল মুখ্যমন্ত্রী আছেন কিনা আমার সন্দেহ। একটা এত বড় রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে কিভাবে না কিছু জেনে তিনি এক স্যান্ডেলে লিখে দিলেন।
বিষয়টা কি আছে, 9 তারিখে বিকেলবেলা প্রায় 3টে-4টের দিকে বাড়ির থেকে বেরোই। সুখেন মাহাতো যেখানে ভাড়া বাড়িতে থাকতো, রাত্রিবেলা আর ফিরে আসেনি। পরের দিন তার দেহ পাওয়া যায় পাশের একটা হোটেলের পাশে। তার ভাই তুলসীরাম মাহাতো থানাতে লিখিতভাবে অভিযোগ করে অজ্ঞাত পরিচয় ব্যক্তি অজ্ঞাত কারণে তাকে হত্যা করেছে। পুলিশ রিকভারি করেছে বডি, তার সঙ্গে সঙ্গে এটাও করেছে কি চাকু কিংবা কোনো ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করেছে। আমি চাই কি তার তদন্ত সঠিকভাবে হোক এবং যারা এর সঙ্গে জড়িত তাদের ফাঁসির সাজা হোক। কারণ এরকম হত্যাকে কেউ সাপোর্ট করবে না, এরকম হত্যাকে কেউ মেনেও নেবে না। কিন্তু এখানে আমাদের ডায়মন্ড হারবারের সাংসদ স্বঘোষিত যুবরাজ অভিষেক ব্যানার্জি আজকে ওখানে গিয়ে সেখানে রাজনীতি করার চেষ্টা করেছে। কি বলেছে কি তাকে নাকি বিজেপি শাসিত রাজ্য বলে হত্যা করা হয়েছে। বিজেপি শাসিত রাজ্য বলেই 24 ঘন্টার মধ্যে যে মুখ্য অভিযুক্ত, যে মুখ্য আরোপী আমিন শওকত শেখ, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। পশ্চিমবাংলা থাকলে হয়তো তাকে জামাই আদরে রাখা হতো। অভিষেক ব্যানার্জি সেখানে যাওয়ার পরে একবারও নাম নেয়নি কে অ্যারেস্ট হয়েছে, কে খুন করেছে, কাকে পুলিশ ধরেছে। সে কি জানে না? এত কিছু খোঁজ খবর রেখেছে সেটা জানে না? আমিন শওকত শেখের নাম কি জানে না? এই জন্যই তার নাম বলেনি, কারণ ভোট ব্যাংকের চোট পৌঁছাবে, দুধেল গায়েরা রেগে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে যে এরিয়াটা হচ্ছে সেটা হচ্ছে ঝাড়গ্রাম লোকসভা, বান্দোয়ান বিধানসভা। আমি যেরকম পুরুলিয়ার বাসিন্দা, আমার দায়বদ্ধতা আছে, কিন্তু ওখানের সাংসদ কালীপদ সরেন, যাকে খেলোয়াড় উপাধিতে ডাকে, কালীপদ সরেনের দায়বদ্ধতা নেই কেটার বিষয়ে কিছু করা। লোকাল যে বিধায়ক আছে তার নাম হচ্ছে রাজীব লোচন সরেন, দুজনেই তৃণমূল কংগ্রেসের। অভিষেক ব্যানার্জির একবার মনে হলো না কি তারাও সাংসদ এবং বিধায়ক আছে। আমি অভিষেক ব্যানার্জিকে আরেকটা বলতে চাই আপনাদের মাধ্যমে, তিনি আজকে গেছিলেন ওখানে, ঠিক কথা, কিন্তু আমাদের এই ঘরের বোন কয়েক বছর আগে মনিকা মাহাতো, কুর্মী ঘরের মেয়ে, তাকে যখন তৃণমূল কংগ্রেসের এই গুন্ডারা প্রথমে ধর্ষণ করে, তারপরে হত্যা করে, তারপরে পাথর খাদানে তাকে চাপা দিয়ে দেহ লোপাট করার চেষ্টা করে, একবারও তখন সেটা তদন্ত হোক মনে পড়ে না? কোনো পুলিশ ইনভেস্টিগেশন হয়নি, বাড়ির লোকের সঙ্গে কোনো তৃণমূল কংগ্রেসের নেতা দেখা করেনি। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি কোনো ভাষণে একবারও উল্লেখ করেনি। আজ ওখান থেকে যেখানে গেছিল সেখান থেকে মাত্র 15 মিনিট থেকে 20 মিনিট ডিস্টেন্সে মনিকা মাহাতোর বাড়ি, সেখানে যাওয়ার প্রয়োজন মনে হয়নি। জ্যোতির্ময় বাবু, আমি একবার একটু থামাচ্ছি আপনাকে। আপনি যে কথাটা বলছিলেন গ্রেপ্তার হয়েছে, আমাদের টিমও এই মুহূর্তে কনফার্ম করছে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এই মুহূর্তে সুখেন মাহাতো খুনের ঘটনায়। পুনের শিকরাপুর এলাকায় খুন পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতো। বাংলা বা বাঙালির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। দুজনেই অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিলেন। সুখেন মাহাতোর বিরুদ্ধেও অভিযোগ এক অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার, বচসার জেরে মারধর করে খুন বলে জেরায় স্বীকার করেছে এই দুই ব্যক্তি। জেরায় এটাও স্বীকার করা হয়েছে যে নিজেরা একে অপরের সাথে হিন্দিতে কথা বলছিল, বাংলাতে কোনো কথাবার্তাও হয়নি। মানে জ্যোতির্ময়বাবু, বাংলাতে হয়তো কেউ কথা বলছিল এবং বাংলাতে কথা বলার জন্য কেউ হয়তো অবজেকশন দিয়েছে, এই তুই বাংলায় কথা বলছিস কেন, এটা পুনে, এরকম বিষয়ও নয়। মানে এটা টোটালি একটা পাড়ায় একটা ঝামেলা এবং দুজনেই দুতরফেই একটু ইনটক্সিকেটেড অবস্থায় ছিল এবং সে কারণে আরও ভয়ঙ্কর জায়গায় চলে গেছে জিনিসটা। খুব খারাপ ঘটনা, কিন্তু এর সাথে কোনো প্রাদেশিক ঝামেলার কোনো বিষয় নেই। আমি চাই দ্রুত তদন্ত হোক এবং যে দোষী তার ফাঁসি হোক। কিন্তু এখানে অভিষেক ব্যানার্জি এসে বললো কি দরকার পড়লে 10 দিন পরে আমি যাব। আজকে কেন গেল না? হেলিকপ্টার নিয়ে গেছিল, ও তো নিজস্ব পুলিশ, নিজস্ব স্টাইল। ওরা দিল্লি পুলিশ নিয়ে যেতে পারে, মহারাষ্ট্র আজকেই নিয়ে চলে যেত, অ্যারেস্ট করে গ্রেপ্তার করে নিয়ে আসতো আমিন শওকত শেখকে। আর আইনগত পরামর্শের কথা বলেছে। তৃণমূল কংগ্রেস তো এখন নতুন একটা উকিল পেয়েছে, সুপ্রিম কোর্ট ছুটছে, হাইকোর্ট ছুটছে, আর তো কোনো অসুবিধা নেই। সেই বড় উকিলকে নিয়ে আজকে মহারাষ্ট্র চলে যেতে পারতো মাননীয় মুখ্যমন্ত্রী, এর থেকে বড় উকিল তো নেই এখন।
তিনি দাঁড়িয়ে একদম পুরোপুরি লাইভ করে সারা দেশকে দেখাচ্ছেন, ওকালতি করছেন। তো আজকেও তো উনি এটার আইনগত পরামর্শ দিতে পারেন, উনিও তো মহারাষ্ট্রের কোর্টে যেতে পারেন, আর তো কোনো বিষয় নেই, নতুন কোনো সমস্যাও নেই আর, কারণ উকিলও আছে, নিজস্ব ফোর্স আছে। ভারতবর্ষের এরা আইনও মানে না, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠাও মানে না, তো এরা তো নিজস্ব ফোর্স নিয়ে গিয়ে অ্যারেস্ট করে নিয়ে আসতে পারতো। ঠিক ঠিক শুনুন, শুধুমাত্র রাজনীতি করার জন্য করছে। বিজেপি শাসিত রাজ্য বলে বলে বেলডাঙ্গার যে ছেলে আলাউদ্দিন শেখ, যাকে ঝাড়খণ্ডের পালামুতে সে হত্যা করা হয়েছে না সুইসাইড করেছে আমি জানি না, সেখানের পুলিশ বলতে পারবে। ইন্ডি জোটের এদেরই শরিক, তারাই সরকার চালাচ্ছে, কংগ্রেস এবং জেএমএম। তার বাড়ি যাওয়ারও প্রয়োজন মনে করেনি, একবারও সেখানে যায়নি, কারণ সেখানে গেলেই জল ঘোলা হবে, সেখানে গেলেই 30% ভোটের কোশ্চেন চলে আসবে। ওখানে গিয়ে জঙ্গলমহলকে গরম করার চেষ্টা করেছে, জঙ্গলমহলকে অশান্ত করার চেষ্টা করেছে। আমিও হুঁশিয়ারি করে বলে দিচ্ছি, জঙ্গলমহলকে অশান্ত করার চেষ্টা করবেন না। জঙ্গলমহল শান্তিপ্রিয় জায়গা, জঙ্গলমহলের মানুষ খুব শান্তশিষ্ট। ওখানে এটাকে জবরদস্তি রাজনীতির রং লাগানোর চেষ্টা করছেন। রাজনীতির রং লাগালেও রাজনীতির রং লাগবে না, কাউকে জবরদস্তি বলাচ্ছেন ওখানের ওদের কোনো আত্মীয় স্বজনকে দিয়ে কি বজরং দল হত্যা করেছে, বিজেপি হত্যা করেছে। তাহলে কি আমিন শৌকত শেখ বজরং দলের সদস্য? খবর নিন কোন সালে মেম্বারশিপ নিয়েছে আমিন শৌকত শেখ বজরং দলের। বজরং দল হচ্ছে একটা রাষ্ট্রবাদী সংগঠন, বজরং দল হচ্ছে একটা অহিংসায় বিশ্বাস করা সংগঠন, ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদী সংগঠন। বেশ দুর্ভাগ্য, অ্যাকচুয়ালি সোনার চামচ নিয়ে রাজনীতি করতে এলে তো এটাই হবে। স্ক্রিপ্ট যে রাইটার আছে আইপেক ভুলভাল তথ্য দিয়েছে, আর ভুলভাল তথ্যের জন্য মাননীয় যুবরাজ ফেঁসে গেছে। এবং এই ভুলভাল তথ্য সংসদ ভবনেও তিনি পেশ করেছিলেন বলে অর্থমন্ত্রী নিজে হাসাহাসি করেছেন এবং গোটা পার্লামেন্টে অনেক সাংসদ মুচকি হেসে ফেলেছে। অনেক ধন্যবাদ জ্যোতির্ময় দা আমাদের সাথে কথা বলার জন্য। নীলাদ্রিদার কাছে যাব, কিন্তু তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা ছাড়া আর কিছু নিজেদের এজেন্ডায় রাখতে পারছেন না। কি করে রাখবেন? কেউ নেই সাথে। সমস্ত জায়গায় যেখানে টাচ করছেন সেখানে কোনো না কোনো গোষ্ঠীদ্বন্দ্ব, কোনো না কোনো ভোট ব্যাংক ভেঙে যাওয়া, কোনো না কোনো ড্যামেজ, এই সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। প্যানিক করছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়তো এই ধরনের হাস্যকর কথা নিজের বাজেটের বক্তব্যে বলতেন, যেটা নিয়ে খোদ অর্থমন্ত্রী, যিনি নিজে সচরাচর হিন্দিতে এই মস্করাগুলো করেন না, তিনি হিন্দিতেও ভাঙা ভাঙা হিন্দিতে এই মস্করাগুলো করছিলেন। একবার দেখুন। बच्चा पैदा होता है, दूध और डाइपर पर टैक्स, पढ़ाई शुरू होती है, शिक्षा पर टैक्स, किताबें, नोटबुक, पेन, पेंसिल, मोबाइल डेटा सब पर टैक्स, बीमार पड़ता है, इलाज और दवाई पर टैक्स, बुढ़ापा आता है, पेंशन और इलाज पे टैक्स, और मौत के बाद भी सर शोक सभा में अगरबत्ती जलाने के लिए भी परिवार को टैक्स देना पड़ता है। This summarizes the budget. अभिषेक बैनर्जी का स्पीच मैंने ध्यान से सुना, मगर मुझे दुख लग रहा है कि इस सदन में आकर के सदन के हर मेंबर को मालूम है ऐसे जानकारी को तोड़ मडोड़ करके अनट्रूथ, एकदम गलत बयान। जीएसटी, अब सुन लो भैया, सुन लो। जीएसटी इतना क्या बोलते हैं, चमकदार और वेरी अट्रैक्टिव वे में वो बोलते हैं। एक बंदा अगर जन्म से टैक्स पे करता है, जन्म लेते हुए ही दूध के ऊपर टैक्स है, डायपर के ऊपर टैक्स है, फिर स्कूल में जाता है नोटबुक के ऊपर टैक्स है, फिर हॉस्पिटल में जाता है उसमें टैक्स है। कहाँ से निकाल रहे हैं जी ये सब? मैं बोल रही हूँ 2017 जब जीएसटी इंट्रोडक्शन हुआ तब से ही दूध के ऊपर टैक्स नहीं है जीएसटी। ये कहां से ले आ रहे हैं जी? इस हाउस को आई डोंट नो इफ इट इज द राइट वर्ड, बेवकूफ बनाने के लिए उनका भाषण है। मिल्क के ऊपर कोई टैक्स नहीं है जीएसटी, एजुकेशन के ऊपर कोई टैक्स नहीं है, प्री स्कूल टू हायर सेकेंडरी एजुकेशन ये सब जीएसटी से मुफ्त, बुक्स, नोटबुक्स, टेक्स्ट बुक्स सब जीरो है जीएसटी। हाउ कैन यू गो ऑन सेइंग लाइक दिस अनट्रूथ? सो ये कहां से निकल कर
का डेटा ले आ रहे पता नहीं। हेल्थ एंड लाइफ इंश्योरेंस अभी वो भी जीरो को आ गया प्रीमियम के ऊपर। फिर पता नहीं कहां से बोल रहे हैं। फिर मुझे बहुत ही दुख लगा और ऑनरेबल मेंबर अभिषेक बैनर्जी ने 2 बार एक विषय जिक्र किया, मुझे बहुत दुख लगा। आदमी मरने के बाद भी जीएसटी है, अगरबत्ती चलाना हो तो भी जीएसटी है। जीएसटी फ्यूनरल सर्विसेज के ऊपर कभी नहीं था, जीरो। शायद बंगाल में कटमनी सिंडिकेट ले रहा होगा डेथ के ऊपर, उसके कारण वो बोल रहे हैं वो जीएसटी है। वो जीएसटी नहीं, टीएमसी का कट सिंडिकेट, टीएमसी का सिंडिकेट ले रहा है। রাজদীদা মানে হাসির খোরাক হয়ে যাচ্ছে একটা দল, মানে কি বলবো, মানে মিথ্যা কথা বলে হয়তো নিজেরাই চাইছে হাসির খোরাক হয়ে আমরা এটা নিয়ে এনগেজ থাকি। দেখুন কতটা সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়, নির্মলা সীতারামনের এই অংশটা নিয়ে পার্লামেন্টও ব্যস্ত থাকলো, আমরাও ব্যস্ত থাকলাম। মূল এজেন্ডাগুলো কিন্তু তৃণমূল কংগ্রেস সরিয়ে দিতে চাইছে। না ময়ূক, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বললেন না, অনেক কিছু বললেন আর নির্মলাজিও তার উত্তর দিলেন কিভাবে মিথ্যাচার করেছেন। যেটা বললেন না আমি এখনো বুঝতে পারি না, যখনই পেট্রোল নিতে যাই তখন দেখি যে কলকাতা এবং পশ্চিমবঙ্গে পেট্রোলের দাম উত্তরপ্রদেশ, গুজরাটের থেকে 10 টাকা প্রতি লিটার বেশি। কেন? কারণ সারা ভারতে কেন্দ্রীয় সরকারের দাম তো একই, পশ্চিমবঙ্গ সরকার হচ্ছে মানব দরদি সরকার, তাহলে এখানে কেন আমরা 10 টাকা প্রতি লিটার, অর্থাৎ কেউ যদি 20 লিটার পেট্রোল দেয় 200 টাকা অতিরিক্ত দেব। আর পেট্রোল ডিজেলের দাম বাড়া মানে জিনিসপত্রের দাম বাড়া, এটা শুধু পেট্রোল ডিজেলের দাম নয়, সমস্ত খাদ্য সামগ্রীর দাম কেন বেশি এখানে হবে? কেন? এখানে লক্ষ্মীর ভাণ্ডার দিতে আমাদের সরকার দিচ্ছে, এটা খুব আনন্দের কথা। লক্ষ্মীর ভাণ্ডার খাটে 15,000 কোটি টাকা অতিরিক্ত অ্যালোকেট করেছে, খুব আনন্দের কথা। কিন্তু 25% ডিএ অতিরিক্ত দেয়া, মানে 25 ডিএ পেন্ডিং ডিএর 25% দিতে গেলে 10,000 কোটি টাকা খরচ হয়, সেটা তারা দিতে পারছে না। তারা অতিরিক্ত 15,000 কোটি টাকা বাজেটে বরাদ্দ করতে পারছে, অথচ পেন্ডিং দিয়ে কোর্টের রায় 10,000 কোটি টাকা অতিরিক্ত খরচ করতে পারছে না। এর যুক্তি কোথায় পাবেন? আমি শুধু একটাই যুক্তি পাচ্ছি, তারা বুঝে ফেলেছেন যে পরাজয় নিশ্চিন্ত। আমার 1989 সালের কথা মনে পড়ে যাচ্ছে, তখন আমি মাধ্যমিক দিয়েছি, আপনি কত বড় আমি জানি না, তখন একটা আমরা স্লোগান ভারতে শুনতে পেতাম, গালি গালি মে সোড়ায় রাজীব গান্ধী চোড়ায়। সেবার মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় জননেত্রী যাদবপুরে হেরে গেছিলেন, এইরকম স্লোগানটা ছড়িয়েছিল। আজকে রাস্তাঘাটে ঘুরুন পশ্চিমবঙ্গের, আপনি শুনবেন একটাই স্লোগান, গালি গালি মে সোড়ায় তৃণমূল কংগ্রেস চোড়ায়। টাকাটা কবে দেবে? আমার বক্তব্য, আমি ফিরদৌস শামীমকে আরেকবার, হ্যাঁ বিমলদা, খারাপ লাগে টাকাটা কবে দেবে? ডিএর টাকা আটকে রেখে দিয়েছে। খারাপ লাগে একটা কারণে, বহুদিন ধরে রাজনীতির চর্চা করি, খবর রাখি, এক সময় বাঙালি সাংসদদের বক্তব্য সবাই শুনতো হাঁ করে। সোমনাথ চ্যাটার্জি অন্য দল করতে পারেন ভালো বলতেন, হীরেন মুখার্জি বামপন্থী হতে পারেন ভালো বলতেন, শ্যামাপ্রসাদ মুখার্জি, সবাই হাঁ করে শুনতো তার বক্তব্য। আজকে কি সব বক্তব্য এবং বাংলার কি অবস্থা, ওরা ভুল তথ্য দিচ্ছে। যারা লিখে দেয় তারা খবরটাও রাখে না যে এই দ্রব্যগুলোর উপর জিএসটি চাপে না। মানে যে দল তার তেমনি নেতা, সব একই হয়ে গেছে সামনে পরাজয় দেখে। বাঙালি জাতিটাকে শ্যামাপ্রসাদ থেকে সোমনাথ চ্যাটার্জি পার্লামেন্টে বাঙালির যে গৌরবোজ্জ্বল ইতিহাস, মানে আলাদা আলাদা দলের হতে পারে, সেটাকে যে এরা হাস্যকর করে তুলছে এই অভিষেক ব্যানার্জি, কল্যাণ ব্যানার্জি, সেই বোধটা ফেস করতে হয়নি, এদের বোধটুকু নেই। আরে আমাদের লজ্জা লাগে সব দেখে। বিখ্যাত পার্লামেন্টেরিয়ান বাংলা সাপ্লাই দিত, সেখান থেকে আজকে এদেরকে সাপ্লাই দিচ্ছ। পরিস্থিতি কি তাদের হয়েছিল? এই প্রতি ছত্রে ছত্রে আপনি বলছেন এসআইআর করতে দিল, আরে ভাই এসআইআর করতে দিলে তো ভুয়ো ভোটারের নাম বাদ যাবে। ভুয়ো ভোটারের নাম যদি বাদ যায় তৃণমূল 3 নম্বরে নেমে আসবে, আপনি জানেন সেটা? এদের অবস্থাটা বুঝুন না, সমবেদনা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি। নিশ্চিত পরাজয় জেনে দিশেহারা হয়ে গেছেন, তাই এরম বক্তব্য, নাহলে অভিষেক যথেষ্ট ভালো বক্তা, এরম বক্তব্য রাখতেন। আচ্ছা, আমি একবার ফিরদৌস শামীমের কাছে যাওয়ার আগে, আইনজীবী বাঁশুরি স্বরাজ এই ডিএ আন্দোলনের এই পুরো ফেসটা উনি খুব কাছ থেকে দেখেছেন, এবং দ্বিতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায় এখনও টাকা দেননি, সেটা নিয়ে আজকে কলকাতা শহরেই বাঁশুরি স্বরাজ রয়েছেন। রিপাবলিক প্রশ্ন করেছিল যে এটা কেন হচ্ছে, কি বলেছেন একবার শুনবো।
पश्चिम बंगाल के जितने भी गवर्नमेंट एम्प्लॉइज हैं ये पिछले 15 बरस से एक बहुत लंबी कानूनी लड़ाई लड़ रही है डियरनेस अलाउंस के लिए। ममता गवर्नमेंट की कभी भी नीयत ही नहीं थी अपने सरकारी कर्मचारियों को डीए देने की, और इसीलिए पहले तो उन्होंने 15 बरस तक इन एम्प्लॉइज को कचहरी में घसीटा, और अब जब वो जीत गए हैं तो भी वो रिव्यू पिटीशन लगा रही है। ये बहुत दुर्भाग्यपूर्ण और शर्मनाक बात है। ফিরদৌস আমিন, বাঁশুড়ি স্বরাজ তো বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিএটা দিতে হবেই, মানে আপনারা কিভাবে দেখছেন কেসটাকে? না একদমই দেখুন, এরপরে তো বলবেন আদালত মডেল কোড অফ কন্ডাক্ট জারি হয়ে গেছে, আমরা আর টাকা বাড়াতে পারবো না। ও বলে লাভ নেই, ও বলে লাভ নেই। আমি কতগুলো তার আগে কথা বলেনি। আপনি এর আগে এসআইআর এর ডিএমদের ভূমিকা বলছিলেন, আপনাদের মনে থাকবে স্কুল সার্ভিস কমিশনের যে 26,000-এর চাকরি বাতিলের মামলায় সমস্ত টেন্টেড ক্যান্ডিডেটদের কাছ থেকে টাকা ফেরতের কথা বলেছে। এই সরকার প্রথমে টাকা ফেরত নেয়নি। আমরা সুপ্রিম কোর্টে যখন কন্টেম্প পিটিশন করি, তারা তার সাপেক্ষে এফিডেভিট দিয়ে বলছেন যে প্রথমে সেই এপ্রিল মাসের অর্ডার, সেই অর্ডার কমিউনিকেটেড হচ্ছে ডিএম এর কাছে ডিসেম্বর মাসে। ডিএমদের জাস্ট কমিউনিকেট করে রেখে দিয়েছেন। এখনো কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা টেন্টেড ক্যান্ডিডেটদের কাছ থেকে টাকা ফেরত নেয়নি। একদিকে বলছেন টাকা নেই, অপরদিকে রাগী শিক্ষক শিক্ষাকর্মীদের কাছ থেকে টাকা ফেরত নিচ্ছে না। তার কারণ এই সরকার জানে, এই তৃণমূল কংগ্রেস জানে যে টেন্টেড ক্যান্ডিডেটের কাছ থেকে টাকা ফেরত নিতে গেলে তৃণমূল কংগ্রেসের নেতাদের পিঠে চামড়া থাকবে না। একদিকে বলবেন টাকা নেই, ডিএ দেওয়ার টাকা নেই, অপরদিকে সাদা খাতার শিক্ষকদের যাদের কাছ থেকে তৃণমূল কংগ্রেসের নেতারা টাকা নিয়েছিল তাদের কাছ থেকে টাকা ফেরত নেবেন না। এই দ্বিচারিতা কতদিন চলবে? আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা যাদের উপরে রেসপন্সিবিলিটি রয়েছে এই টাকা ফেরত নেওয়ার, তাদের ঘাড়ে এই বন্দুক রেখে এই সরকার টাকা ফেরত নেবেন না। এখনো পর্যন্ত টাকা ফেরতের জন্য কোনো প্রকার পদক্ষেপ গৃহীত হয়নি। ফলে একদিকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা তারা ফাঁসবেন, অপরদিকে এই যদি টাকা ডিএর টাকা না রিলিজ করে মুখ্য সচিব এবং অর্থ সচিব তারা ফাঁসবেন। অর্থাৎ আইএস অফিসাররা তারা কিন্তু বুঝে যান যে এই সরকার বেসিক্যালি আপনাদেরকে ফাঁসাচ্ছে, আপনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের ফাঁসাচ্ছে, মুখ্য সচিবদের ফাঁসাচ্ছে, অর্থ সচিবদের ফাঁসাচ্ছে। ফলে খুব পরিষ্কার এদের অপকর্মের দায় নিয়ে দয়া করে আপনারা আপনাদের ওই যে ভুল কর্ম করবেন না। আপনাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে সেই অর্পিত দায়িত্ব পালন করুন এবং ডিএর টাকা মিটিয়ে দিন। আদালতের নির্দেশ মোতাবেক না মেটালে খুব স্বাভাবিকভাবে আদালত অবমাননার পদক্ষেপ গৃহীত হবে এবং তার শাস্তি খুব ভালো করে জানেন, জেল যাত্রা। আচ্ছা অনিরুদ্ধ দা, আমি শেষ প্রশ্ন আপনাকে করব। এই যে এত যে বারবার করে নির্দেশিকা জারি করছে নির্বাচন কমিশন বা দিল্লি ডেকে পাঠাচ্ছে, সত্যিই কি একটা বড় সংখ্যক আমলা যারা রয়েছেন তারা একদম ডিরেক্টলি রাজ্য সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের হয়ে পক্ষপাতদুষ্টভাবে কাজ করছেন বা করে এসেছেন আপনাদের ডিএর মামলা থেকে শুরু করে বিভিন্ন সময়? আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে গত সেপ্টেম্বর মাসে রাজ্য নির্বাচন কমিশনকে একটি ডেপুটেশন দিই। সেখানে আমরা এই প্রশ্নটা বলেছিলাম যে রাজ্যে যারা ডব্লিউবিসিএস অফিসার আছে, যার মধ্যে পরীক্ষায় শূন্য পাওয়া একজন নাম আপনারা জানেন, তিনি খুন করে একজন বিডিও প্রশান্ত বর্মন শূন্য পেয়েছিলেন বিসিএস পরীক্ষায়, তাকে ভিডিও করে দেওয়া হয়েছিল এবং তিনি খুন করে পালিয়ে গেছেন। পুলিশ নাকি তাকে খুঁজে পাচ্ছে না, প্রশান্ত বর্মনকে। তো এই যে ডব্লিউবিসিএস অফিসাররা, এই যে মুখ্যমন্ত্রীর এই অযোগ্য অফিসার, আমি পুরনো যারা যোগ্যতায় চাকরি পেয়েছে তাদের কথা বলছি না, এই জামানায় আপনারা জানেন যে সম্প্রতি একজন পিএসসির একজন সদস্য করা হয়েছে, তিনি কোনো অধ্যাপক বা কোনো উচ্চশিক্ষিত ব্যক্তি নন, তিনি একজন শুনলাম অভিনেতা। আমি তার পেশাকে ছোট করছি না, কিন্তু এই যে পিএসসির ঐতিহ্য ছিল সেইটাকে নষ্ট করে দিয়েছে। সেটা পুরো একটি রাজনৈতিক দল, মানে শাসক দল, তারা সেটিকে নিয়ন্ত্রণ করছে। এবং সেদিন সিইও যিনি মনোজ আগরওয়াল, তাকে এই বিসিএসদের কথা বলেছিলাম, সেদিন মনোজ আগরওয়াল পাল্টা আমাদের বলেছিলেন যে আপনারা আইএএসদের কথা কেন বলছেন না। আইএএসরাও, উনি নিজে আইএএস, উনি নিজে বলেছেন যে আইএএসরাও একই সাথে এই দোষে দুষ্ট এবং তারা সেখান থেকে এই দুর্নীতির সাথে যুক্ত। এটা বারবারই প্রমাণিত হচ্ছে। আর আমি আরেকটা কথা বলছি যে এই যে রাজনীতি, লাশ নিয়ে, পরিযায়ী শ্রমিকের লাশ নিয়ে রাজনীতি, এটা এই বর্তমান শাসক দলের পুরনো ঐতিহ্য আছে। আপনাদের মনে আছে নিশ্চয়ই চম্পলা সর্দারের ধর্ষণের গল্প। সেই গল্প রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ছড়িয়েছিলেন, চম্পলা সর্দার ধর্ষিত হয়েছে। পরে প্রমাণিত হয়েছিল সেই চম্পলা সর্দার আদৌ ধর্ষিত হননি, উনি মুখ্যমন্ত্রী হয়ে গেছেন। উনি 2010 সালে বলেছিলেন
যে সরকার দিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই, উনি এখনও ক্ষমতায় বসে আছেন যে দেহত্যাগ ছাড়া আমি পদত্যাগ করব না। তো এই যে ব্যাপার, এবং পরিযায়ী শ্রমিকের সঙ্গে ডিএর কি সম্পর্ক সেটা আমরা বারবার বলেছি যে 1% মহার্ঘ ভাতা বাড়লে 6 টাকা দৈনিক মজুরি বাড়ে, যেটা হচ্ছে কেরালা কর্ণাটকে কেন চলে যাচ্ছে, মহারাষ্ট্রে কেন চলে যাচ্ছে, ওখানে দৈনিক মজুরি 1000 টাকা। একটা বড় ব্রেকিং নিউজ একদম শেষের দিকে আসছে। 58 লক্ষ নাম নয়, এর বেশি নাম বাদ যাওয়ার সম্ভাবনা এখন তৈরি হচ্ছে। আরও 6 লক্ষ নাম বাদ যেতে পারে। এসআইআর শুনানিতে অনুপস্থিতি এখনও 6,25,000। নির্ধারিত দিনে শুনানিতে হাজির হননি। বারবার করে চেষ্টা করা হচ্ছে, কিন্তু এরপরেও যদি এরা অনুপস্থিত থাকে তাহলে 6.5 লক্ষ নাম বাদ চলে যেতে পারে। সবচেয়ে বেশি নাম উঠে আসছে উত্তর 24 পরগনা থেকে। এরকম 6.5 লক্ষ মানুষ রয়েছেন বা ভোটার কার্ড রয়েছে যাদের এই মুহূর্তে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদেরকে বলার পরেও শুনানিতে তারা আসেননি, তাদের পাড়ায় চিঠি দেওয়া হয়েছে, তাদের আত্মীয় স্বজনকে বলা হচ্ছে। এই 6.5 লক্ষ লোক যদি জবাব চায় বাংলা দেখেন, দয়া করে আপনারা নির্বাচন কমিশনকে কমিউনিকেট করুন। আপনারা অসুস্থ থাকলে সেটা জানান, আপনারা বিদেশে থাকলে সেটা জানান, আপনারা বাইরে থাকলে সেটা জানান। আর আপনারা যদি নাই থাকেন, দুষ্ট লোক ভ্যানিশ হয়ে যায়, তাহলে আর কিছু করার নেই। এই 6.5 লক্ষের মধ্যে কত দুষ্টু লোক ছিল যারা ভ্যানিশ হলো, সেদিকে চোখ থাকবে। কত তারা ছোট্ট বিরতি চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH